প্রিয় দর্শক, আজকের বিষয়টি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এবং এই অ্যান্টিবায়োটিকটির নাম হচ্ছে সেফ3। এটি হচ্ছে বাংলাদেশে একটি সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাজারজাতকরণ করছে এবং প্রস্তুত করছে। এই সেফ3টি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যার গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট। আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যখন কিনে আনেন তখন এই ওষুধটির নিচে লেখা দেখবেন গ্রুপ নেম বা জেনেরিক নেম। যেমন যদি জিম্যাক্স কিনে আনেন সেই ক্ষেত্রে জিম্যাক্সের নিচে ছোট করে লেখা দেখেন এজিথ্রোমাইসিন। এইরকম এই সেফ3টি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের সেফিক্সিম, তবে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রয়েছে, আপনার ট্রায়োসিম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের রয়েছে, রফিক্সিম, এসকেপ ফার্মাসিউটিক্যালস রয়েছে, রক্সিম, আবার একমি ল্যাবরেটরিজের রয়েছে পিক্সে। এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে হয়ে থাকে। তবে আমরা যেহেতু সেফ3 নিয়ে আলোচনা করব বা এই সেফ3টি ব্র্যান্ড লিডার বেশিরভাগ চিকিৎসকগণ প্রেসক্রিপশন করেন বা রোগীরা বা পেশেন্টরা এটি চিনে থাকেন এটি অ্যান্টিবায়োটিক নামে। তবে কি কার্যকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া খাওয়ার নিয়ম জানেন না, সেই ক্ষেত্রে আজকে খুঁটিনাটি কিছু তথ্য তুলে ধরবো এবং ভিডিওর লাস্টের দিকে কিছু ইনফরমেশন থাকবে যা আপনার মধ্যে অজানা। সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো ধরনের টানা হেঁচড়া করবেন না ভিডিওটির মধ্যে, কারণ হচ্ছে অনেক কিছু মিস করে ফেলতে পারেন। তো আমরা সেফ3 নিয়ে আলোচনা করি, যেহেতু আমাদের টপিক হচ্ছে সেফ3। তো প্রথমে আমরা সেফ3 সাথে পরিচয় হব, তারপরে এই সেফ3টা কেন চিকিৎসকগণ দিয়েছেন বা কেনই গ্রহণ করছেন আপনি সেটি নিয়ে আমরা প্রাথমিক একটা ধারণা পাবো, তারপর এটি নিয়ে বিস্তারিত জানবো। প্রথমে আমরা সেফ3টা আসলে কি। সেফ3 হচ্ছে, প্রথমে বলেছিলাম, অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বয়সের বিভিন্ন ওজনের ক্ষেত্রে দেয়া হয়। এই অ্যান্টিবায়োটিক যখন আপনাকে দেয়া হবে তখন আপনার অবশ্যই বুঝে নিতে হবে আপনার কোনো ধরনের সংক্রমণ হয়েছে বডির মধ্যে বা ইনফেকশন হয়েছে বা ভবিষ্যতে হতে পারে। সেই ক্ষেত্রে আগে থেকে আপনাকে প্রোটেকশন করা হয় এই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে। তবে এই সেফ3 অ্যান্টিবায়োটিকটির দুটি পাওয়ারে হয়, একটি হচ্ছে সেফ3 200 মিলিগ্রাম, আরেকটি হচ্ছে সেফ3 ডিএস 400 মিলিগ্রাম। তবে বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ রয়েছে পাউডার ফর সাসপেনশন, যেটি হচ্ছে পানি দিয়ে গুলে তারপর মিশ্রিত করে বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর প্রয়োজন হয়। তবে এই সেফ3 অ্যান্টিবায়োটিকটি 200 মিলিগ্রাম দিতে হয় যাদের ওজন কম, যেমন 12 বছরের পর থেকে যে কোনো বয়সে। আবার 400 মিলিগ্রাম ডিএস যেটি রয়েছে সেটি আপনার যাদের ওজন বেশি বা প্রাপ্তবয়স্ক বুড়ো হয়ে গেছে, সেই ক্ষেত্রে 400 মিলিগ্রামের প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার সংক্রমণ যদি বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে 400 মিলিগ্রাম দিতে পারেন চিকিৎসক। তবে এই সেফ3 200 মিলিগ্রামের দাম হচ্ছে 45 টাকা করে প্রতি ক্যাপসুল। 400 মিলিগ্রাম ডিএস যেটি সেটি হচ্ছে 60 টাকা করে প্রতি ক্যাপসুল এবং 50 ml পাউডার ফর সাসপেনশন সেফ3 সেটি হচ্ছে 230 টাকা। 75 ml হয়, আবার 30 ml হয়, সেটি হচ্ছে আপনার কম বেশি হতে পারে প্রাইস। 50 ml এর দাম 230 টাকা বলে দিলাম। তো এই সেফ3টি আপনার 14টার বক্স হয়, যাতে করে কোনো পেশেন্ট আপনার মিস দিতে পারেন না এই অ্যান্টিবায়োটিকটি। অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের আপনি অ্যান্টিবায়োটিক যদি বডির মধ্যে নেন সেই ক্ষেত্রে আপনার যদি ডোজ মিস হয়, যেমন 14টার কোর্স আপনি 13টা গ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে আপনার 13টি কিন্তু আপনার বডির মধ্যে কাজ করছে না এই একটির কারণে। সেই ক্ষেত্রে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পেশেন্টদের কথা চিন্তা করে আপনার ডোজটি কমপ্লিট করে 14টার বক্স তৈরি করেছে। 200 মিলিগ্রাম 14টার বক্স এবং 400 মিলিগ্রাম ডিএসডিটি সেটিও আপনার 14টার বক্স, এবং সিরাপও আপনার 30 ml রয়েছে, 75 ml রয়েছে, 50 ml রয়েছে, যাতে করে বাচ্চাদেরও ডোজ মিস না হয়। দেখেন কত মজার বিষয়। তবে এই অ্যান্টিবায়োটিক তো আমরা জানলাম বিভিন্ন ধরনের হয়ে থাকে বাংলাদেশে বা বিশ্বের মধ্যে ঔষধ কোম্পানি। এই সেফ3 বা সেফিক্সিম অ্যান্টিবায়োটিকটি হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন বলতে ফার্স্ট জেনারেশনে রয়েছিল পাইমক্সিল, সিপ্রোসিন, এরকম সেকেন্ড জেনারেশন রয়েছিল। এটি হচ্ছে থার্ড জেনারেশন, লেটেস্ট এসেছে। তবে অনেকেই বলতে পারবেন এটি যে আমরা অনেক দিন ধরে খেয়ে আসছি বা অনেক দিন ধরে জানি এই সেফ3 সেফিক্সিম চলে আসছে বাজারে। এই থার্ড জেনারেশন, যেমন একটি অ্যান্টিবায়োটিক যখন বের করা হয় তখন কিন্তু 20 থেকে 30 বছর রিসার্চ করার পর বের করা হয়, এবং একটি অ্যান্টিবায়োটিক যখন বাজারে চলে আসে তখন কিন্তু পরবর্তী অ্যান্টিবায়োটিক আনতে হলে আরো 20 থেকে 30 বছর তপস্যা করার প্রয়োজন হয় বা ওয়েট করা লাগে। যেমন লিভোফ্লক্সাসিন রয়েছে, আপনার এজিথ্রোমাইসিন রয়েছে, আপনার সেফুরক্সিন রয়েছে, ডক্সিসাইক্লিন রয়েছে। এরকম অ্যান্টিবায়োটিক কিন্তু অনেকদিন তপস্যা করার পর আমাদের দেশে বা বিশ্ব বাজারে চলে আসছে। তো যাই হোক, আমরা সেফ3 বিষয়ে জানলাম, এই সেফিক্সিন বিষয়ে। এখন আমরা জানবো এটি কার্যকারিতা কি, যে জন্য আপনারা সার্চ করে এসেছেন বা এই সেফ3 ভিডিওটা দেখছেন। এটি প্রথমত কয়েকটি কাজ রয়েছে, যেটি হচ্ছে আপনাদের অবশ্যই জানা দরকার। যেমন আপনার মূত্রনালী যদি কোনো ধরনের সংক্রমণ থেকে থাকে, ইউটিআই এর সমস্যা থেকে থাকে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আপনার প্রস্রাবের রাস্তায় ধাতু বের হচ্ছে, প্রস্রাবের রাস্তায় রক্ত বের হচ্ছে, বা প্রস্রাব করতে জ্বালাপোড়া হচ্ছে, বা প্রস্রাবের নালী যেটা রগ যেটা রয়েছে প্রস্রাব বের হয় সেই নালীর মধ্যে ইনফেকশন রয়েছে, এই ধরনের কোনো ধরনের ইনফেকশন যদি থাকে আপনার মূত্র নালীর মধ্যে বা মূত্রের মধ্যে,
সেই ক্ষেত্রে আপনার এই ধরনের অ্যান্টিবায়োটিক দিতে পারেন। তাছাড়া গনোরিয়ার যদি সমস্যা থাকে আপনার, সেই ক্ষেত্রেও দিতে পারেন। যেমন প্রস্রাবের রাস্তায় পুজ বের হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে বা প্রস্রাবের কালার চেঞ্জ বা ইনফেকশন হচ্ছে, আপনার ইউরিন ইনফেকশন আছে বা ইউরিন টেস্ট করে দেখা গেছে আপনার সমস্যা রয়েছে ইউরিনের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু গনোরিয়ার ক্ষেত্রেও দিতে পারেন চিকিৎসক। পাশাপাশি আপনার ফ্যারেনজাইটিসের ক্ষেত্রে দিতে পারেন, টনসিলাইটিসের ক্ষেত্রে দিতে পারেন। যেমন বাচ্চাদের ক্ষেত্রে হোক, বয়স্কদের ক্ষেত্রে হোক বা বুড়োদের ক্ষেত্রে হোক, যেকোনো বয়সে যদি আপনার টনসিলের মধ্যে সমস্যা হয়ে থাকে, টনসিলাইটিসের বা ফ্যারেনজাইটিসের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসকগণ দিতে পারেন। যেমন আপনি কিছু একটা খেতে পারছেন না, আপনার ওই ২ পাশে আপনার টনসিলটা বড় হয়ে আসছে এবং পুজ বের হচ্ছে, আপনার রক্ত বের হচ্ছে কাশি দিলে বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে টনসিলের কারণে। সেই ক্ষেত্রে ফ্যারেনজাইটিস এবং টনসিলাইটিসের ক্ষেত্রে যেকোনো বয়সে দিতে পারেন। তাছাড়াও নাক, কান, গলার চিকিৎসকগণ দিতে পারেন। যেমন আপনার মধ্যকর্ণে প্রদাহ, ইনফেকশন বা ইনজুরি বা আপনার কোনো ধরনের সংক্রমণ হয়েছে, ইনফেকশন হয়েছে ব্যাকটেরিয়া জনিত, সেই ক্ষেত্রে আপনাকে দিতে পারেন। আপনার চোখের অপারেশন, ছানির অপারেশন হয়েছে, এই ধরনের সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রেও দিতে পারেন। এক কথায় বলে দেই, নরম গলার টিস্যু আপনার স্কিনের ইনজুরির ক্ষেত্রে দিতে পারেন নাক, কান, গলার চিকিৎসা। পাশাপাশি ডেন্টিস্ট দিতে পারেন আপনার মাড়ির প্রদাহ, রক্ত বের হচ্ছে বা ইনজুরি আছে আপনার মাড়ির মধ্যে, মুখের ভিতরে কোনো এক জায়গায় ডেন্টিস্ট বুঝেছেন যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রেও চিকিৎসকগণ এই ধরনের অ্যান্টিবায়োটিক সেফট্রিজিন গ্রুপের ওষুধ সেফট্রি দিতে পারেন। তবে অনেকেই বলবেন বাচ্চাদের ক্ষেত্রে জ্বর হওয়ার পরে চিকিৎসক দিয়েছেন, এটি কেন দিলেন? জ্বর অবশ্যই মনে রাখবেন কোনো একটা কারণে আপনার মধ্যে এসেছে বা আপনার বাচ্চার মধ্যে এসেছে। জ্বর একটি লক্ষণ, আপনার হয়তোবা ইউরিন ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন হয়েছে বা বডিতে কোনো ধরনের সংক্রমণ হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে এই সংক্রমণটা যাতে না হয় বা কমে যায়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ হয়। যদি এই ধরনের সেফট্রি বা সেফিক্সিম গ্রুপের ঔষধে কমে যায়, সেক্ষেত্রে ভালো, না হলে তো অ্যাডভান্স লেভেলে যেতে হয়। যেমন ইনজেকশন আকারে নিতে হয় আপনার বডিতে সেফট্রিয়াক্সন। পাশাপাশি রয়েছে আপনার হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া থেকে সৃষ্ট আপনার ইনফেকশন যাদের রয়েছে। হাঁপানি, শ্বাসকষ্ট, এজমা যাদের রয়েছে বুকের মধ্যে, সেই ক্ষেত্রে কফ থেকে ইনফেকশন হতে পারে। অতিরিক্ত কফ রয়েছে, কাশি রয়েছে, বুকের মধ্যে জমাট বাঁধা কফ রয়েছে। এই জমাট বাঁধা কফ থেকে ইনফেকশন হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই ধরনের যদি কোনো ধরনের নিউমোনিয়ার সমস্যা যেকোনো বয়সে হয়ে থাকে বা এই ধরনের শ্বাসনালীর প্রদাহ যদি সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এই সংক্রমণটা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারেন সেফট্রি বা সেফিক্সিম গ্রুপের ঔষধ। তবে জোর দিয়ে যে কথাটি বলা যায়, এই সেফট্রি বা সেফিক্সিম গ্রুপের ঔষধ দিয়েছেন আপনাকে চিকিৎসক, যেমন কাটা গা, সেলাই ইনফেকশন টানার জন্য। যেমন আপনার কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গায় চলে গিয়েছে, কাটা লেগেছে বা আপনার সেলাই লেগেছে, ওই জায়গায় আপনার ইনফেকশনটা দ্রুত সারানোর জন্য বা কামব্যাক হওয়ার জন্য বা ওই জায়গাটা ৭ দিনের ভিতরে টানানোর জন্য খুব দ্রুতভাবে আপনার এই ধরনের অ্যান্টিবায়োটিক বডির হাইট, ওয়েট অনুযায়ী আপনাকে, উচ্চতা বা ওজন অনুযায়ী আপনাকে এই ধরনের অ্যান্টিবায়োটিক দিতে পারেন চিকিৎসক। তার মধ্যে রয়েছে অনেক মায়েদের ডেলিভারির পর কিন্তু আপনার সেলাইয়ের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে পেটের মধ্যে আপনার এই ধরনের ইনফেকশন যাতে না হয়, সেই ক্ষেত্রেও আপনাকে দিতে পারেন। তাছাড়া কোনো জায়গায় যদি সেলাই লাগে ৮টা, ১০টা, ৪টা, ৫টা, সেই ক্ষেত্রেও বড় কাটা হলে অ্যান্টিবায়োটিক দিতে পারেন, যাতে করে ওই জায়গাটা টেনে যায় খুব দ্রুতভাবে। এছাড়াও হুট করে আপনার আঙ্গুলের নখের মধ্যে ইনফেকশন হয়েছে, নখ পড়ে গিয়েছে বা হাড়ের মধ্যে বা স্কিনের মধ্যে, চামড়ার মধ্যে কোনো ধরনের ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে দ্রুতভাবে সারানোর জন্য এই ধরনের সেফট্রি বা অ্যান্টিবায়োটিক দিতে পারেন চিকিৎসক। তো এখন জানবো আমরা এটি খাওয়ার নিয়ম, তারপর জানবো সাইড ইফেক্ট। এছাড়াও ভিডিও লাস্টের দিকে আরো কিছু তথ্য রয়েছে এক্সট্রা টিপস হিসাবে। এটি খাওয়ার নিয়ম বা এই সেফট্রি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন ডিভাইডেড ডোজ ১২ ঘন্টা অন্তর বা ১২ ঘন্টা পর পর একবার করে খেতে হয় বা গ্রহণ করতে হয়। যেমন এটি সাধারণত একটা করে ২ বার ক্যাপসুল দেয়া হয়, সকালে একটি, রাত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও সেম সিরাপ, সকালে একবার, রাত্রে একবার। তবে ৭ দিন কোর্স, ৭ দিনের নিচে কোর্স হয় না। ৭ দিনের জায়গায় যদি আপনি ৫ দিন, ৬ দিন খান, সেই ক্ষেত্রে আর কাজ করবে না। অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স শেষ করতে হবে। চিকিৎসক যদি দিয়ে থাকেন। অ্যান্টিবায়োটিক মুখে বলে গ্রহণ করবেন না অবশ্যই। এবং ৭ দিনে যদি না কমে, সেই ক্ষেত্রে ৩ দিন এড করতে হয়। তারপরে যদি ১০ দিনে না কমে, সেই ক্ষেত্রে ১৪ দিন করতে পারেন। যেমন ৭ দিনে ১৪ টা প্রয়োজন হয়, ১০ দিনে ২০ টার প্রয়োজন হয় এবং ১৪ দিনে ২৮ টার প্রয়োজন হয়। ২৮ টা তখনই দেয়া হয় বা ১৪ দিন তখনই দেয়া হয় যখন তীব্র সংক্রমণ আপনার কমতেছে না, সেই ক্ষেত্রে দিতে পারেন চিকিৎসক। যেমন আপনার ডায়াবেটিক রয়েছে, ডায়াবেটিক থাকলে আমরা সাধারণত জানি কোনো ধরনের কাটা ঘা দ্রুত সারে না, সেই ক্ষেত্রে আপনাকে ১৪ দিন পর্যন্ত দিতে পারেন। এই সেফট্রির পার্শ্ব প্রতিক্রিয়া কি? অ্যালার্জি, পেট ফাঁপা, বদহজম, ডেকুর বা বমি, বমি ভাব, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, এই ধরনের সমস্যা হতে পারে। তবে আবারও বলে দিচ্ছি, সবার ক্ষেত্রে হয় না, কিছু, কিছু ক্ষেত্রে হতে পারে। অবশ্যই দুশ্চিন্তা নিবেন না। আর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনার রেয়ার, যেমন কিছু, কিছু ক্ষেত্রে হতে পারে। যেমন পায়খানার কালার চেঞ্জ এবং প্রস্রাবের কালারটা পরিবর্তন হতে পারে। যেমন আমাদের শরীর থেকে যখন কোনো একটা গ্রহণ করি, কিছু ঔষধ বা কোনো কিছু গ্রহণ করি, তখন কিন্তু পাকস্থলীর মধ্যে যায় এবং ২ টি রাস্তার দিকে বের হয়। একটি হচ্ছে পায়খানার রাস্তা এবং আরেকটি হচ্ছে প্রস্রাবের রাস্তা।
যখন ঔষধটা গ্রহণ করি কিছু ঔষধ বডিতে কাজ করে এবং কিছু ঔষধ প্রস্রাবের রাস্তা এবং পায়খানার সাথে বের হয়ে যায়। সেক্ষেত্রে কালারটা চেঞ্জ হতে পারে পায়খানার এবং প্রস্রাবের, অবশ্যই দুশ্চিন্তা নেবেন না। আর ভিডিও লাস্টের দিকে বলেছিলাম একটা টিপস রয়েছে, যেমন আপনার ফার্মেসি থেকে যখন পাউডার বা সিরাপ কিনে আনেন তখন কিন্তু ফার্মেসির থাকের মধ্যে এভাবে সাজানো থাকে, নিচের মধ্যে পাউডারটা জমে থাকে অনেকদিন। সেই ক্ষেত্রে আনার পরে পানি মিশ্রিত করতে যান এবং পানিটা ভালোভাবে মিশ্রিত হয় না, বাচ্চা সম্পূর্ণভাবে ডোজ পায় না। সেই ক্ষেত্রে আপনারা বাসায় আনার পর প্রথমে আপনারা পাউডারটা জাকিয়ে মিশ্রিত করবেন পানি মিশানোর আগে। তারপর যখন আপনারা পানি মিশ্রিত করবেন তখন কিন্তু একসাথে পানিটা দিয়ে দিবেন না। ৭ চামচ দেন আর ৫ চামচ দেন আর ১০ চামচ দেন। যতটুকু নির্ধারণ থাকবে ঠিক একইভাবে আপনারা সম্পূর্ণটা ঢালবেন না। প্রথমে অর্ধেকটা ঢালবেন, যেমন ৫ এর অর্ধেক আপনারা ২.৫ চামচ অথবা ১০ চামচের অর্ধেক ৫ চামচ, এভাবে আপনারা প্রথমে অর্ধেক ঢালবেন। ঢালানোর পর আপনারা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ৮-১০ বার এরকমভাবে। আপনার ঝাঁকানোর পর তারপর বাকি পানিটুকু দেন। এবং অনেকেই কি করেন, কয়েকদিন আগে কমপ্লেন এসেছে যে আপনারা পানিটা চাকা হয়ে আছে, পাউডারটা আপনার পাউডারটা মিশ্রিত হচ্ছে না। কারণ হচ্ছে আপনার সিরাপের গায়ে লেখা থাকে আপনারা ফুটান্ত পানি ঠান্ডা করে বোতলে ঢালুন। আপনারা অনেকেই কি করেন, গরম পানি বা গরম পানি ঠান্ডা হালকা হয়েছে সেই ক্ষেত্রে ঢেলে ফেলুন এবং গরম পানি যখন আপনার এটার পাউডার মধ্যে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু গলে না। সেক্ষেত্রে অবশ্যই বলব যে পানিটা বিশুদ্ধ করুন। প্রথমে গরম করে আপনারা ফুটিয়ে তারপর বিশুদ্ধ করার পর ঠান্ডা করে তারপর ঢালুন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু পাউডারটা ভালোভাবে মিশ্রিত হবে। তো এই ছিল দর্শক। যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।